সময়টা 1945 সালের 9 আগস্ট। 58 মেগাটন টিএনটির সমতুল্য সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা নিক্ষেপ করে, যার ফলে 160 কিলোমিটারেরও বেশি এলাকা ধ্বংস হয়ে যায় জাপানের। বিস্ফোরণের ঝলক এতটাই উজ্জ্বল ছিল, 1000 কিলোমিটার দূর থেকেও দেখা যেত। এটি বিশ্বের প্রথম পারমাণবিক হামলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোশিমা এবং নাগাশিমা দুটি শহরে দুটি পারমাণবিক বোমা ফেলে, যা পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা ব্যবহার। আর এই পারমাণবিক বোমার বিষক্রিয়ায় কয়েক হাজার মানুষ সঙ্গে সঙ্গেই নিহত হয়ে যায় এবং পরবর্তীতে আরও অনেক মানুষ নিহত হয় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হয়, ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। হিরোশিমা বোমাটি 15,000 টন টিএনটি সমতুল্য শক্তি ছেড়েছিল এবং নাগাশিমার বোমাটি 21,000 টন টিএনটি সমতুল্য শক্তি ছেড়েছিল। এই বোমাটির নাম ছিল বায়বি হাইড্রোজেন বোমা, যা থার্মোনিউক্লিয়ার অস্ত্র নামে পরিচিত। এই বোমাটি 8 মিটার লম্বা, যার ব্যাস ছিল 2.6 মিটার এবং ওজন ছিল 27 টনেরও বেশি, যা 5টি প্রাপ্তবয়স্ক হাতির ওজনের সমান। আমরা যদি বোমাটির ভিতরের অংশ দেখি তাহলে এরকম দেখব। মূলত এই অংশটি হচ্ছে পারমাণবিক বোমা, আর এই গোলাকার আবরণটির ভিতরে থাকে 4 থেকে 6 ইঞ্চি ব্যাসের প্লুটোনিয়াম। বোমাটির পিছনের দিকে থাকে হাইড্রোজেন বা ফিউশন বোমা, যা ইউরেনিয়াম দিয়ে তৈরি। আর এই ফিউশন নিচের ভীষণকে হিট করে বিশাল ধ্বংসযজ্ঞে পরিণত হয়। তৎকালীন সময়ে এই বোমাটি বহন করার জন্য TU-95V বোমারু বিমানটি ব্যবহার করা হয়েছিল এবং বোমা বিস্ফোরিত হওয়ার পর বিষক্রিয়া যাতে বিমান পর্যন্ত পৌঁছাতে না পারে সেজন্য বিমানের রং পরিবর্তন করে সাদা রং দিয়ে দেওয়া হয়। আর এই বোমা বহনকারী বিমানটি পরিচালনা করেছিলেন আন্দ্রে দারনোভস্কি। বিমানটি যখন জাপানের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখন বিমানটিকে পর্যবেক্ষণ করেছিল আরও একটি বোমারু বিমান। বোমাটিতে একটি বিশেষ প্যারাশুট ব্যবহার করা হয়েছিল, যেন বোমাটি মাটি পর্যন্ত পৌঁছার আগেই বোমা বহনকারী বিমানটি সে জায়গা থেকে চলে যেতে পারে। এবং বোমার সামনের অংশে অত্যাধুনিক প্রযুক্তির একটি সেন্সর ব্যবহার করা হয়েছিল, যেন মাটির 4 কিলোমিটার আগেই সেন্সরটি বোমাটিকে সংকেত দেয় এবং সংকেত দেওয়া মাত্রই বোমার সামনের অংশে থাকা 32টি আলাদা আলাদা জায়গায় বৈদ্যুতিক স্পার্ক তৈরি করে। আর এই স্পার্কগুলো ভেতরের প্লুটোনিয়ামকে প্রসারিত করে। নিউটন যখন প্লুটোনিয়ামকে আঘাত করে তখন একটি কোষ থেকে 3টি, 3টি থেকে 6টি, 6টি থেকে 9টি, 9টি থেকে 27টি, এভাবেই পরবর্তীতে পর্যায়ক্রমে কোষগুলো বৃদ্ধি হতে থাকে। আর এখানে এই কোষগুলো বৃদ্ধি হতে 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 এতটাই তাপ উৎপন্ন হয় যা 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, যেখানে সূর্য তার কেন্দ্রে মাত্র 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপাদন করে। আর এই পারমাণবিক বোমাটি তার কেন্দ্রে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপ উৎপাদন করে। একটু কল্পনা করে দেখুন সেখানে কতটা ভয়াবহ তাপ উৎপাদন হয়। আর এই বোমাটি সর্বোচ্চ তাপ উৎপাদন করার পর বিস্ফোরিত হয়ে যায়। এত কিছু কর্মযজ্ঞ ঘটে, যদি আপনি 1 সেকেন্ডকে 600 বিলিয়ন ভাগ করেন, সেই 600 বিলিয়ন ভাগের 1 ভাগ যতটুকু সময় হয় ঠিক ততটুকু সময়ে এই বিশাল কর্মযজ্ঞটা বোমার ভেতরে ঘটে যায়। আর বোমাটি বিস্ফোরিত হওয়ার সময় যে ধোঁয়ার কুণ্ডলিটি তৈরি হয় এটা এতটাই উপরে উঠেছিল যা 60 কিলোমিটার পর্যন্ত চলে গিয়েছিল।
এবং বোমাটি যে জায়গায় বিস্ফোরিত হয়েছিল সেই কেন্দ্র থেকে 160 কিলোমিটার দূরে ভবনগুলো একদম ধ্বংস হয়ে গিয়েছিল। আর সেদিন অনেক দূর পর্যন্ত বোমার তাপ মানুষ বুঝতে পেরেছিল। মূলত জাপানে যে বোমাটি ব্যবহার করা হয়েছিল সে বোমাটি আসলে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করার জন্য তৈরি করা হয়নি। মূলত তৈরি করা হয়েছিল পারমাণবিক বোমা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা দেখানোর জন্য, বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য। কিন্তু পরবর্তীতে সেটা যুদ্ধে ব্যবহার করতে বাধ্য হয়েছিল বলে জানানো হয়। প্রিয় বন্ধুরা, আমরা পরের ভিডিওতে জানবো এই পারমাণবিক বোমা তৈরি করলো কোন বিজ্ঞানী এবং কিভাবে তৈরি করলো, কি উদ্দেশ্যে তৈরি করলো, সব A to Z পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আপনি যদি এই পারমাণবিক বোমা আবার কিভাবে তৈরি করলো সেই ভিডিও দেখতে চান, কি সূত্রে ব্যবহার হলো সেই ভিডিও যদি আপনি দেখতে চান, অবশ্যই আপনার কমেন্টে মতামত জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।